সবাইকে স্বাগত। তো আজকে অনেকদিন পর আজকে আমরা একটু উপপাদ্য নিয়ে খাঁটি। আজকে বৃত্তস্থ কি আছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো আমরা দেখি। তো বৃত্তের আগে যেসব অংশগুলো আমরা চিনি সেগুলো একবার দেখে নিই। এই হলো বৃত্ত। বৃত্ত হচ্ছে একটা 2D পিকচার, মানে দ্বিমাত্রিক চিত্র। এর হচ্ছে 3D পিকচার হচ্ছে গোলক। আমরা জানি যে এরই যখন তিনটে মাত্রা এসে যায় তখন আমরা তাকে ত্রিমাত্রিক চিত্র বলি। এটা হলো গোলক, ঠিক আছে। তো বৃত্তের কি কি থাকবে? একটা কেন্দ্র থাকবে, হ্যাঁ। কেন্দ্র থেকে এই প্রত্যেকটা, যেখানেই কেন্দ্র থেকে আমরা এই বাইরের দাগে জুড়বো, প্রত্যেকটা দূরত্ব কি হবে? সমান হবে। একে আমরা কি বলে থাকি? একে আমরা বলি ব্যাসার্ধ। এই দাগটাকে আমরা যখন একটি সরল রেখা দ্বারা সম্পূর্ণভাবে জুড়ি, ঠিক এই বিন্দু দিয়ে মানে কেন্দ্র দিয়ে যাবে, দুই দিকে বৃত্তের গায়ে ধাক্কা খাবে এবং দুটো বিন্দু সৃষ্টি করবে, এই গোটা লাইনটাকে আমরা বলি ব্যাস। এই বাঁকা রেখাটাকে আমরা কি বলি? বৃত্তচাপ। হয়েছে। এবার কি আছে? আর আর কিছু, হ্যাঁ আছে, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এইটাকে কি বলি? এই টুকরোটাকে ধরো, এটা নেই, বৃত্তের এইটুকু অংশ নিয়েছি, একে বলবো বৃত্তকলা। বৃত্তকলা, এটা তার চাপ, আর এগুলো ব্যাসার্ধ। বোঝা গেল? হয়েছে। এবার কি হতে পারে? একটা গোটা বৃত্ত আছে, তার এই বৃত্তচাপের যে কোনো দুটো বিন্দু নিয়ে জুড়ে দিলাম সরলরেখা দ্বারা, এই দাগটাকে আমরা বলি জ্যা। এটাকে আমরা কি বলি? জ্যা। আচ্ছা, যদি জ্যা বলি, তাহলে এই যে এক্ষুনি একটা কথা বললাম যে এই বৃত্ত, তার এখানে একটা কেন্দ্র আছে, এরকম দুটো দাগ, একটা দাগ টানবো যেটা এই কেন্দ্র দিয়ে যাবে, গিয়ে এখানে একটা ছেদ করলো, এখানে একটা ছেদ করলো, তাহলে এও তো বৃত্তচাপের গায়ে দুটো দাগ করেছে। তাহলে এটাও কি জ্যা নয়? অবশ্যই এটা জ্যা। এটা অবশ্যই জ্যা। কিন্তু কি ব্যাপার না, এটা সবচেয়ে বড়, একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা টানা যায় এটাই। তাই একে, এই জ্যাটাকে আমরা আলাদা করে নাম দিয়ে রেখেছি ব্যাস। বোঝানো গেল? আর কি আছে? এটা থেকে বোঝানো যাবে। এইবার একটা বৃত্তকে আমি এইভাবে কেটে দিয়েছি, কেটে দিতে দুটো টুকরো হয়ে গেছে, ঠিক আছে। একটা টুকরো এরকম তৈরি হয়েছে, আর একটা টুকরো এরকম তৈরি হয়েছে। দুটো জুড়লে একটা বৃত্ত হবে। তো এটা বড়, এটা ছোট, তাহলে এটাকে বলবো অধি। যেটা অধিক আছে তাকে অধিবৃত্তাংশ, আর এটা উপবৃত্তাংশ। হয়েছে। শুধু একটা টুকরো থাকলে, আরেকটা দেয়নি, তাহলে আমরা বলবো বৃত্তাংশ। বৃত্তের অংশ ইকুয়ালস টু বৃত্তাংশ। ঠিক একদম এই যে যে লাইনটা আমি কেন্দ্র বরাবর টানলাম, অর্থাৎ ব্যাস যাকে বলছি, সেই বরাবর যদি কেটে দিই তাকে কি বলবো? না, এটা তো কি করবে না, বৃত্তটাকে দুটো সমান টুকরে ভাঙে, তাহলে অর্ধেক করবে, তাহলে অর্ধেক ইকুয়ালস টু অর্ধ বৃত্ত। হয়ে গেল। এই আমাদের বৃত্তের সম্বন্ধে জানা আছে। এইবার আমাদের কি কি উপপাদ্য আছে আমরা দেখি, সেই হিসাবে আমরা করব, আর কিছু না। আচ্ছা, কি আছে? এগুলো বললাম, বৃত্তকলা, বৃত্তাংশ, এগুলো তো হয়ে গেল। যাও, একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। একটি বৃত্তে কি বিন্দু আছে? একটি বৃত্তে দুটো উত্তর করতে পারি। একটি বৃত্তে কেন্দ্র বিন্দু আছে। আর কি হতে পারে? একটি বৃত্তে কতগুলি বিন্দু আছে। এই কতগুলি বিন্দুর কোনো উত্তর হয় না, কারণ আমরা জানি রেখা বা যাই বলি সবই অনেক বিন্দু দ্বারা তৈরি। তাহলে অসংখ্য লিখতে পারি। এটা কোশ্চেনটাই আজব। বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি? বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা বলি ব্যাস। এই যে এইভাবে যাবে, তাকে বলি ব্যাস। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশে বিভক্ত করে। দুটি জ্যা, জ্যা একটা বৃত্তকে কিসে ভাঙে না, জ্যা যদি মাঝখান দিয়ে যায় তাহলে দুটো অর্ধবৃত্ত করতো, কিন্তু সেরকম কিছু বলা নেই, তাহলে এই করে দেবে। একটাই উত্তর লিখতে বলেছে, আমি অধিবৃত্তাংশ উপবৃত্তাংশ লিখতে পারবো না, তাহলে কি লিখবো? বৃত্তাংশে ভাঙে। দুটোতেই কথাতেই বৃত্তাংশ কথাটা কমন আছে, কমন আছে মানে আমরা লিখবো বৃত্তাংশে ভাঙে। ব্যাস। দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে? দুটো বৃত্তাংশ সমান অর্থাৎ কি? যেটি কেন্দ্রগামী, অর্থাৎ এই অংশ এই অংশ সমান, তাদের বৃত্তচাপ কি হবে না, এই বাঁকা রেখাটা যতটা হবে ঠিক এইটাও ততটা হবে, তাহলে দুজনের বৃত্তচাপ সমান লিখবো। দুটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। বৃত্তকলা হলো
একটি বৃত্তচাপ ও দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ। এই ড্যাশ গুলো কি? এইগুলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধ। আর এই বাঁকা দাগটাকে আমরা বলছি বৃত্তচাপ। হয়ে গেল। বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ, বৃত্তের বাইরে, এই বৃত্তের বাইরে একটা বিন্দু আছে, বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য এই ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কি হবে? এ তো দেখতেই পাচ্ছি ব্যাসার্ধ কোথায় গিয়ে শেষ হবে। না আমরা যদি নাম দিই এটা ও, এটাকে ধরুন দিই পি, আর এটা একটা আর, তাহলে এই ও আরটা তার ব্যাসার্ধ, ও আর এর থেকে ওপি বড়, তাহলে বড় লিখবো, আর কিছু নেই। স্কেল পেন্সিল সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। করতে বলেছে, এগুলো বুঝতে পারছে। উপচাপ অধিচাপ কি? সেম। উপচাপ অধিচাপ ও সেম কেস। এইরকম একটা বৃত্ত আছে, তার এখান দিয়ে কেটে দেওয়া হলো, তাহলে এই চাপটা ছোট, এই চাপটা বড়, অধিক হলেই অধিচাপ, আর এই ছোট বলে উপচাপ হয়েছে। আর এই অংশটার নাম হচ্ছে উপবৃত্তাংশ, আর এটা পুরো বড় অংশটার নাম হয়ে গেল অধিবৃত্তাংশ। দেখো বাংলা শব্দ নিয়ে কিরকম খেলা হচ্ছে, বোঝা গেল? তাহলে শুধু বাঁকা দাগটা বললে উপচাপ, শুধু বাঁকা দাগটা বললে অধিচাপ, পুরো এরিয়াটা বললে উপবৃত্তাংশ, পুরো এরিয়াটা বললে অধিবৃত্তাংশ। বোঝা গেছে কিভাবে শব্দগুলো দিয়ে হেরফের করা হবে? ছোট্ট জিনিস, কিন্তু 1 নম্বরের একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দিলে ব্যাস গেল কেটে। এই ব্যাপার থাকে। নিচে কি আছে? সত্য মিথ্যা। বৃত্ত একটি সমতলিক চিত্র, অবশ্যই সমতলিক চিত্র, যার দুটোই তল আছে তাকে সমতলিক বলি। এই যে দৈর্ঘ্য প্রস্থ শেষ। বৃত্তাংশ একটি সমতলিক চিত্র, বৃত্ত যদি সমতলিক চিত্র হয় তার একটা অংশ সমতলিকই হবে। বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, অবশ্যই সমতলিক ক্ষেত্র। জ্যা একটি সরল রেখাংশ, হ্যাঁ জ্যা একটি সরল রেখাংশ। চাপ একটি সরল রেখাংশ, কখনো না। চাপ কি না? চাপ হচ্ছে এই যে বাঁকা দাগ গুলোকে আমরা বলি, এটা কি সরল রেখা? কখনোই না। একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা থাকে, একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা থাকে। ধরে নিলাম আমার কাছে এই জ্যাটাই আছে, অর্থাৎ ব্যাস আছে। ব্যাস কি একটাই আঁকা যাবে? প্রত্যেকটা বিন্দু থেকে এরকম বারবার আঁকা যাবে, ঘুরতে থাকবে একটু একটু করে জিনিসটা। তাহলে এর কি কোনো সংখ্যা ফিক্সড আছে? না। এই কত? অসীম, তার মানে কথাটা মিথ্যা। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি একটাই বৃত্ত আঁকা যাবে? কেন? এই তো একটা হলো আর। আচ্ছা এইরকম যদি আরেকটা এঁকে ফেলি আর ড্যাশ, আবার যদি এইরকম একটা এঁকে ফেলি ক্যাপিটাল আর, হতে পারে? তাহলে ওই কথাটাও কি হয়ে গেল? মিথ্যে। দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। সর্বসম মানে সবকিছু যার সমান। তাহলে যদি তার সবকিছু সমান হয় তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধও তার সমান হবে। এই তো কথা, যদি সব তার সমান হয় তাহলে ব্যাসার্ধ সমান, তাতে আর আলাদা কিছু বলার নেই। সত্য মিথ্যা হয়ে গেল। পাশের ছবির মতো আঁকি করে নেবে। প্রয়োগ। একটি বৃত্তে পিকিউআর এর সাথে জ্যা যদি পিকিউআর তাহলে প্রমাণ করি যে পিকিউপিআর ইকুয়ালস টু কিউএস ইকুয়ালস টু আরটি। ও প্রত্যেকটা চাপের প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, যদি এগুলো সব সমান হয় তাহলে প্রমাণ করি যে এগুলো সব সমান। বাজে একটা বোগাস। কিভাবে আঁকো তিনটি অসমক্ষ বিন্দু আমার বোন হেলতেন। সমবৃত্তস্থ বিন্দু, তিনটি বিন্দু দিয়ে যদি আঁকা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, যদি বলে বিন্দু তিনটে, যদি বলে 3 বা ততোধিক বা একের বেশি বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্ত, একটা বৃত্ত আঁকা হলো, তাহলে ওই বিন্দুগুলোকে ওই বৃত্তের কি বলা হবে? না কি বলা হবে? না তাকে বলা হবে, কোথায় গেল? সমবৃত্তস্থ বিন্দু। একটাই বৃত্তের ওপর অবস্থিত বিন্দু, তাই তাদের নাম সমবৃত্তস্থ বিন্দু। এগুলো শর্ট কোশ্চেন। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলবে? না একটা চতুর্ভুজ এঁকেছি এবং সেই চতুর্ভুজটা আছে যেমনই দেখতে হোক, মনে করো এমন আছে, এই তার 4টে শীর্ষবিন্দু থাকে চতুর্ভুজের, এই 4টে শীর্ষবিন্দু দিয়েই
হ্যাঁ, আমার ডিম হয়ে গেছে। সে যাই হোক, এই চারটে শীর্ষবিন্দু দিয়েই একটা ইয়ে গেছে, বৃত্ত গেছে। তাহলে একেই বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের মধ্যে থাকার জন্য বৃত্তস্থ চতুর্ভুজ। ব্যাস, আর কিছু না। সমবিন্দু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি? আমরা জানি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি। একটা ট্রাপিজিয়ামের কি নিয়ম, না দুটো সমান্তরাল সরলরেখা থাকবে, মাপ সমান হতে পারে নাও পারে, এবং কি তার দুটো অসমান্তরাল সরলরেখা থাকবে। সেটা এরকম হতে পারে, এমনও হয়ে যেতে পারে, এমনও হয়ে যেতে পারে, সব ট্রাপিজিয়াম। এবার বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি হবে, না সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এই যে যেগুলো অসমান্তরাল তাদের দৈর্ঘ্য সমান, আর এদের দৈর্ঘ্য অসমান, তাহলে একেই বলছি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আর কিছু না। দিয়েছে, আর কি দিয়েছে, সামান্তরিক একটি ট্রাপিজিয়াম, হ্যাঁ নিশ্চয়, কিন্তু এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হতেই পারে, নাও হতে পারে। আচ্ছা, এবার দেখি, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। আচ্ছা, এটা ট্রাই করি আমরা। চলো, একটা ট্রাপিজিয়াম আঁকবো, এটা যে একটা বৃত্তের মধ্যে তার সবকটা ইয়ে থাকতে পারে সেটা দেখ। কি আঁকতে বলেছে, না সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। হ্যাঁ, হলো না তো, বাজে হলো। নিচেরটা বাড়বে আর কি, এটা হলো কথা, এটা ছোট করলে হবে না। এই হতে বৃত্ত এসছে, মোটামুটি নিয়ার অ্যাবাউট একটা এসছে। আচ্ছা, ঠিক আছে। কিরকম নাম দেওয়া আছে, না নিচ থেকে নাম দেওয়া আছে এ, বি, সি আর ডি। এই হলো ট্রাপিজিয়াম। এইটা বৃত্তটা আমার কাছে জানা নেই, এইটা আমায় প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই চারটে বিন্দু দিয়ে বৃত্তটা গেছে, এইটা আমার প্রমাণ। তো কি করব, না আমরা যে দুটো সমান্তরাল দেখতে পাচ্ছি তার যে কোনো একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব। একে যদি সমদ্বিখণ্ডিত করি, এই হয়ে বাহুটা চলে যাবে, চলে গেল। এর একটা নাম দিয়ে দিলাম, কি নাম দেওয়া আছে সেম নাম দিই, পি কিউ। হয়েছে, লাস্ট বিন্দুতেই দিই কিউ, এখানে পি। হয়েছে। এবার এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটাকে সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করব। এটাকে করলে কি হবে, এরকম যাবে। এর নাম কি দেওয়া যায়, আর এস দেওয়া আছে, আর এটা হচ্ছে এস। হয়েছে। আর এখানে একটা ছেদ করেছে, এর নাম হয়ে গেল ও। এই হলো গল্প। এইবার আমরা কি করার চেষ্টা করব, দেখো ভালো করে, ওসব আর কোনো দিকে তাকানোর দরকার নেই। এটা জুড়ে দিলাম, পারি জুড়তে? হ্যাঁ, পারি জুড়তে, ঠিক আছে। এইবার আমি এইখানে একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে কিছু একটা নাম দেওয়া দরকার, পি কিউ আর এস ইউভি এক্স ওয়াই। এক্স ওয়াই দাও, এক্স ওয়াই। আচ্ছা, এখানে দুরকম ত্রিভুজ তৈরি করতে পারবো। আগে আমার কি জানা দরকার, এটা তো সমদ্বিখণ্ডিত করেছে আমি জানি, এটা একটা সিঙ্গেল বাহু, তাহলে এই দুটো আমি সমান বলে দিতে পারবো। কি করে বলে দিতে পারবো, ভালো করে দেখো। এইটা এর উপর লম্ব অবস্থান করছে, হ্যাঁ ঠিক, সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক যখন হয়েছে, লম্ব সমদ্বিখণ্ডক, এটা এর উপর লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90, মিটে গেল। লম্ব সমদ্বিখণ্ডক, অতএব ডিএক্স আর সিএক্স সমান, এই টুকরোটা সমান। তাহলে এইটা সমান হলো অ্যাঙ্গেল ও এক্স ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এক্স সি। কেন কি, লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ দুজনের 90 ডিগ্রি হয়ে গেল। আর কি দেখতে পাচ্ছি, না এই যে ও আর এক্স দুজনের কমন বাহু আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা বাহু মিলে গেল, একটা ইয়ে মিলে গেল, আর এটাও মিলে গেল। এখানে আমি করতে পারি কি, সাইড অ্যাঙ্গেল সাইড মিলিয়ে দিতে পারি, 90 ডিগ্রি আছে তো কি হয়েছে, তাহলে আমি মিলিয়ে দিতে পারি সাইড অ্যাঙ্গেল আর সাইড, অর্থাৎ বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু। ভালো করে দেখো, এই বাহুটা আছে তাদের মধ্যবর্তী কোণ, তাহলে বাহু কোণ বাহু মিলে গেছে। তার মানে এই দুটো ত্রিভুজ কি, সর্বসম। সর্বসম কথার অর্থ কি, সবকিছু তার সমান। তাহলে যদি সবকিছু সমান হয়, তাহলে নিশ্চয়ই ওডি ইকুয়াল টু ওসি হবে, দুজনের সমান।
ভালো কথা, মিটে গেল। এবার আমি কি করব না এই এ আর ও জুড়ে দেবো, বেঁকে যাচ্ছে তো, এ আর ও জুড়ে দেবো। আচ্ছা এ আর ও জুড়ে দিলাম। এইবার আমি দেখতে পাচ্ছি আর এস এক্স ওয়াই, তো কিছু নামই পড়ে থাকছে না। এক্স ওয়াই জেড দিলে এম এন দিই, সরো এম আর এখানে এন দিই, কাজ মিটিয়ে গেল। হয়েছে। এইবার আমি এইটা লাইনটা কিরকম টেনেছিলাম না এ ডি কে সমানভাবে ভেঙেছে, লম্ব সমদ্বিখণ্ড। তাহলে আবার আমি এখানে বলতে পারি যে এ এম আর ডি এম সমান সমান মাপ, যেহেতু দুজন সমানভাবে দুজনকে টুকরো করছে, তাহলে ঠিক আছে। এরপরে কি দেখতে পাচ্ছি না এটা কি লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। অতএব অ্যাঙ্গেল ও এম এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এম ডি, দুজনে 90 ডিগ্রি, সেই হিসাবে দুজনে কোণ সমান। আবার দুজনে একটাই বাহু ব্যবহার করছে ও এম, দিস আর কমন, সাধারণ বাহু, কমন বাহু। তাহলে এখানেও আমি সেম ফর্মুলা, সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু লাগিয়ে দিতে পারি। লাগিয়ে দিলে আমি বলতে পারছি কি না ও ডি ইকুয়ালস টু ও এ, তাহলে ও ডি, সরি এদিক দিয়ে করছি, ও এ ইকুয়ালস টু ও ডি। তাহলে আগের সাথে এটাকে মিলালে হবে ও ডি ইকুয়ালস টু, এক ধার থেকে লেখা দরকার, ও এ ইকুয়ালস টু ও ডি ইকুয়ালস টু ও সি, তিনটা সমান হয়ে গেল। এইবার আমি কি করব, আমাকে আর একটা প্রমাণ করতে হবে, তাহলেই হবে। কোনটা প্রমাণ করতে হবে না এই যে এই বাহুটা এর সাথে সমান, আদারওয়াইজ এই বাহুটা এর সাথে সমান, কোনো একটা প্রমাণ করতে পারলেই হবে। তাহলে এর বেলা আমি কি করব, এর বেলা আমি করার চেষ্টা করব, আচ্ছা আমাকে এই দুটো আগে সমান কিনা সেটা আমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমি ওপরটা পাবো। তাহলে এটা সমান করার জন্য জুড়ে দিই, এ দুটো জুড়ে দিই। ও দিতে পারবো না, ও ওয়াই একটাই সমবাহু, ওটা তো হবে না। কোন দিক দিয়ে ধরে আনা যায় এটাকে, যে এটা একটা সমান হয়ে ভেঙেছে, যা হোক হুজুম মুজুম হলে তো হবে না। এডিএক্স এডিএক্স হোয়াট এভার ইট ইজ, আচ্ছা এটা দিয়ে করে দিলাম, এডিএক্স এর সাথে এটা সমান, হ্যাঁ ওটা সমান। তাহলে এডি সমান বিসি, এডি সমান বিসি, ওটা তো জানি, এটা সমান এ এক্স সমান বিএক্স, এ এক্স সমান বিএক্স পেয়ে গেলাম, দুটো বাহু সমান পেয়ে যাবো। দুটো বাহু সমান পেলাম, এইটা একটা কমন বাহু পাবো, ওটা তো কোনো কাজে লাগছে না। এ বি সমান সিডি, এ বি সমান সিডি জানি, সিডি ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ, সিডির ওপর একটা লম্ব, তাহলে এ বির ওপরে পি কিউ লম্ব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডাইরেক্ট লিখতে পারবো। আচ্ছা তাহলে ওটার উপর লম্ব হলে ওটা অ্যাঙ্গেলটা মিলে যাবে, আর ওই দুটোকে মিলিয়ে দিলাম, তাহলে মিলিয়ে দিলে এটা 90 ডিগ্রি, এটা একটা কমন হোক। আচ্ছা আচ্ছা, দেখো কত সুন্দর হয়ে গেছে, অন্য পেন দিয়ে দেখাই দেখো। এবার কি করব না এই এক্স, এত বাজে লাইন টানা হলো, এ এক্স আর এই বি এক্স জুড়ে দিলাম, ঠিক আছে। এই লাস্টের জন্য আমাকে খাটতে হচ্ছে কি, তাহলে এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ওটা ভুলে যাও, আমার এই দুদিকে দুটো ছোট ছোট তো তৈরি হয়েছে, ঠিক কথা। তাহলে আমরা কি চেষ্টা করব না এই ব্লু দুটো যে লাইন টেনেছে ওই দুটো লাইনকে সমান করার চেষ্টা করব, তাহলে আমি সমান করতে পারলে আমার অঙ্ক হয়ে যাবে। কিরকম করে অঙ্ক হয়ে যাবে ভালো করে আগে বোঝো, ডিসি আর এ বি এরা কি সমান্তরাল, তাহলে একে যদি আমি লম্ব সমদ্বিখণ্ডক টানি, সে নিশ্চয়ই নেবে এসে এর উপর লম্ব হবে, এর উপর কি হবে লম্ব হবে, সমদ্বিখণ্ডক নাও হতে পারে, এ একটু বড় হতে পারে একটু ছোট হতে পারে, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু লম্ব তো হবে কারণ সমান্তরাল। তাহলে এখানেও যদি 90 ডিগ্রি তৈরি করে এখানে 90 ডিগ্রি তৈরি করবে, এইটুকু আমি বুঝতে পেরেছি। তাহলে আমি এইটাকু এখান থেকেও জানি যে এই অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি, এটা এটা সমান নাকি এখন জানি না, ঠিক আছে। এইটুকু আমরা এখন আপাতত জানি, যেইটুকু জানি আমরা সেইটুকু নিয়ে কাজ করব, হয়েছে। এবার আমরা কি করার চেষ্টা করবো না দুটো অ্যাঙ্গেল, দুটো ত্রিভুজ নেব, ADX and BCX। কোন অ্যাঙ্গেল গুলো, কোন ত্রিভুজ গুলোর কথা হলো, এই এই ত্রিভুজটা, এই সরুটা আর এই সরুটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এখানে আমরা কি জানি না এই DX সমান CX, এটা আমরা আগে জানি,
আর কি জানি না, ট্রাপিজিয়ামের যে কোনো একটা সমান্তরাল, যে কোনো একটা সরল, যে সমান্তরাল বাহুর যে কোনো একটা, তার দুইটা বিন্দুতে যে কোণগুলো তৈরি করে বিষমবাহু সেগুলো সমান হয়। সম বা দ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই নিয়ম চলবে, অন্য ক্ষেত্রে চলবে না। তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান। কার বেলা হয় আবার বলে দিচ্ছি, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। যদি বাহুগুলো সমদ্বিবাহু না হয় তাহলে এরকম হয়ে যাবে, তখন কি আর এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান হবে? হবে না। কিন্তু সমদ্বিবাহুর ক্ষেত্রে তা সমান হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো অ্যাঙ্গেল ADX ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCX হলো। তাহলে একটা বাহু পেলাম, একটা কোণ পেলাম। এরপরে আমরা কি করতে পারবো না, আমাকে একটা কিছু কমন বের করে আনতে হবে এদের দুজনের মধ্যে। একটা বাহু হয়ে গেল, একটা অ্যাঙ্গেল হয়ে গেল, ওটা তো চলবেই না ওখানে। বাহু, এই অ্যাঙ্গেলটা সমান, আর এই বাহু দুটো, ওহো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের আগে মানে আমাকে বলাই আছে যে এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ AD ইকুয়ালস টু BC। ট্রাপিজিয়ামের নিয়ম থেকে জানি যে এই বাঁকা লাইনটার এই বাঁকা লাইনটা সমান। তাহলে দেখো হয়ে গেছে বাহু কোণ বাহু। তাহলে ত্রিভুজ ADX সর্বসম ত্রিভুজ BCX কি নিয়মে? বাহু কোণ আর বাহু নিয়মে হয়েছে। তাহলে যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এবং নিশ্চয়ই হতে পারে কি না, এর নাম বলে গেছে AX ইকুয়ালস টু BX। এইটুকু পেয়ে গেলাম। তাহলে এই নীল দুটো লাইন সমান, ব্যাস মিটে গেল। আমরা এইটা এতক্ষণ ধরে জানতে চাইছিলাম, তাহলে আমাকে এইটা আবার লিখতে হবে। হলো। প্রমাণগুলো ভালো করে বুঝে নাও, উপপাদ্য বুঝে করার চেষ্টা করবে, ভাষা নিজে লিখে নেবে। ঠিক আছে, ভাষার কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় প্রদত্ত, অর্থাৎ কি কি দিয়ে দিয়েছে তোমাকে। এরকম একটা ত্রিভুজ আছে, এবার ধরো বলা তো থাকবে না, ডাইরেক্ট দিয়ে দিল প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের একটি সুষম সমদ্বিবাহু ত্রিভুজের ট্রাপিজিয়ামের প্রতিটি শীর্ষবিন্দু একটি বৃত্তের বৃত্তচাপের উপর অবস্থিত। তুমি কি করবে? ছবি আঁকবে, এঁকে লিখবে প্রদত্ত, মানে তুমি যেটা এঁকে নিয়েছো এইগুলো। তারপরে লিখবো অঙ্কন কি, সরি, তারপর লিখবো প্রমাণ করতে কি বলেছে। ঠিক আছে, যে আমাকে প্রমাণ করতে বলেছে যে ADCB বা ABCD বিন্দুগুলি সমবৃত্তস্থ। তারপরে লিখবো আঁকবো অঙ্কন। এক্সট্রা কি আঁকতে হলো, তার মানে আমি কি এক্সট্রা এঁকেছি না, এই লম্বটা এই লম্বটা এক্সট্রা এঁকেছি আপাতত, আরগুলো লেখার দরকার নেই, আপাতত শুধু এইটুকু এঁকেছি। তারপরে শুরু করব প্রমাণ বলে, এবার প্রমাণ শুরু করবো। বোঝা গেল? তখন আমরা এগুলো যখন আঁকছি সেখানে লিখতে থাকবো যে এটা জুড়লাম, এটা আঁকলাম। হ্যাঁ, শুধু অঙ্কনে এই দুটো লম্ব লিখে দেবো। আচ্ছা, এবার আমরা কি পেয়ে গেছি? এই দুটো সমান পেয়ে গেছি, এই অ্যাঙ্গেলটা সমান পেয়ে গেছি। এইবার আমি কি লিখতে পারি? XAY ত্রিভুজ, দেখো এটা Y কিন্তু, হ্যাঁ, এন্ড ত্রিভুজ XBY এর, এর দুটো ত্রিভুজ নিয়েছি। এখন দুটো ত্রিভুজের ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে AX ইকুয়ালস টু BX, এটা তো আমরা এক্ষুনি প্রমাণ করেছি, হয়েছে। আবার অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল AYX ইকুয়ালস টু অ্যাঙ্গেল BYX। এই কোণটা আর এই কোণটা সমান 290 ডিগ্রি, খুব সুন্দর। এবং তার ঠিক নিচের সরি অতিভুজ পেয়েছি, এটা পেয়েছি, এবং একটা বাহু এখানে দেখতে পাচ্ছি X আর Y ইজ আ কমন সাইড বা সাধারণ বাহু। তাহলে এখানে আমি লাগাতে পারছি যে AX BX টা হচ্ছে এই যে ত্রিভুজটার অতিভুজ, এটা 90 ডিগ্রি এবং একটি সাধারণ বাহু। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? ত্রিভুজ XAY সর্বসম ত্রিভুজ XBY কোন নিয়মে? না, RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ এন্ড সাইড, সমকোণ অতিভুজ ও একটি বাহু, এই নিয়মে এরা সমান। যদি এরা সমান হয় তাহলে নিশ্চয়ই AY ইকুয়ালস টু YB, মানে এই দুটো টুকরো সমান। এবার এই দুটো টুকরো যদি সমান হয় আমি লাস্ট পার্টে লিখতে পারবো কি না, ত্রিভুজ AYO এন্ড ত্রিভুজ BYO, এই যে এই ছোট ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, কি ব্যাপার না AY আর BY সমান হয়েছে OYA ইকুয়ালস টু OYB। এই তো বড় অ্যাঙ্গেলটারই ছোট অ্যাঙ্গেল, তার মানে বড় সমান।
তারপরে কি না আমি এক্ষুনি পেয়েছি এ ওয়াই ইকুয়ালস টু ওয়াই বি, ও সরি এটা তো লিখে দিয়েছি এ ওয়াই বি। তাহলে এইটা সমান, এটা একটা কোনটা সমান, আর দুজনের ও ওয়াই কমন বাহু আছে, হয়েছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, সাইড অ্যাঙ্গেল সাইডের সমান বলতে পারি। যদি সমান বলি তাহলে এ ও আর বি ও সমান। তাহলে আমি আগেই পেয়েছিলাম যে এ ও সাথে ও ডি সাথে ও সি সব সমান, আবার ও বি ও সমান হয়ে গেল। তাহলে ও এ ইকুয়ালস টু ও ডি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ও এ। তাহলে এটা যদি সবাই সমান হয়, তাকে আমরা যদি একটা বৃত্ত দিয়ে জুড়ে দিই, তাহলে নিশ্চয়ই এই ও দিয়ে যতগুলো গেছে, এই বিন্দু দিয়ে যতগুলো গেছে সব একটি বৃত্তের ব্যাসার্ধ হওয়া সম্ভব। অতএব যদি সম্ভব হয় তাহলে আমরা ঠিক বলতে পারি হ্যাঁ চারটে বিন্দুই বৃত্তের উপর অবস্থিত। হয়ে গেল। দেখছো কত ঘুরিয়ে নাক ধরাতে হলো। এই হলো উপপাদ্য। এর এবার কিছু প্রয়োগ থাকবে টুকিটাকি। হ্যাঁ দেখুন তখন আর আমাকে কি প্রমাণটা করতে হচ্ছে না, আমি ডাইরেক্ট করতে পারবো যে আমরা উপপাদ্যে জানি যে এইগুলো সমান হয়। ধরো লম্ব সমদ্বিখণ্ডকের কোনো দৈর্ঘ্য দিয়ে দেওয়া হলো, যেগুলো ও বিন্দুতে ছেদ করার ফলে এটা এত ডিগ্রি হয়ে যায়, এটা এত তৈরি হয়েছে এত তৈরি হয়েছে, এখান থেকে নির্ণয় করো। বোঝা গেল? প্রয়োগ আছে নাকি দেখছি। এখানে আপাতত কোনো দেয়নি। উপপাদ্য ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে জ্যা নয়, তাহলে জ্যা নয়, এই নাও জ্যা নয়, এর উপর কোন কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এই কেন্দ্র এই লম্ব অঙ্কন হয়েছে, করার ফলে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাকে এই দুটো আপাতত জুড়ে নিতে হবে, ব্যাস। তাহলে আমাকে কি বলেছে, লম্ব অঙ্কন করতে হয়েছে। তাহলে এটা ও, এটা ধরে নিলাম এ আর বি, এটা এক্স, যাও এটা গেল। তাহলে আমি এইখানের মধ্যে কি কি জানি না, জানি ও এ ইকুয়ালস টু ও বি। কেন? এগুলো ব্যাসার্ধ। ভালো করে দেখো, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, সিঙ্গেল একটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। আর কি দেখতে পাচ্ছি না, ও এক্স একটা কমন বাহু। কাদের মধ্যে আমরা বিচার করছি, এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ। দরকার আছে লেখার ও এ এক্স ও ও বি এক্স, এই দুটো ত্রিভুজ নিয়েছি, ও এক্স আর ও বি এক্স, এই দুটো ত্রিভুজের কাণ্ড হচ্ছে। তাহলে ও এক্স একটা কমন বাহু। আর কি দেখতে পাচ্ছি না, আমাকে বলেছে কি না এর উপর লম্ব আঁকা আছে, তাহলে না লম্ব যদি এঁকে ফেলি তাহলে নিশ্চয়ই এই দুটো কোণ 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও এক্স এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এক্স বি, এই তো দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি। তাহলে সেই তো কোণ বাহু কোণ, বাহু কোণ বাহু বেটা বেটা পেয়ে গেছি। এবার আমরা কি পেয়েছি ভালো করে দেখি, ও বি ও এ এটা হচ্ছে অতিভুজ, একটি সাধারণ বাহু ও একটি 90 ডিগ্রি কোণ। তাহলে আমাকে লিখতে হবে ও এ এক্স সর্বসম ও বি এক্স, এরা কি না আর এইচ এস নিয়মে হয়েছে। হয়েছে, যদি এইটা হয় তাহলে নিশ্চয়ই এ এক্স ইকুয়াল টু বি এক্স, এরাও সমান। তাহলে এরা সমান মানে নিশ্চয়ই অঙ্কিত লম্ব দুজনকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাস, কত ছোট অঙ্ক প্রকাশ করে হয়ে গেল। প্রয়োগ আছে সেই হিসাবে দেখো, আমি এ কেন্দ্রের ভিতরে ব্যাস নয় এরূপ একটি জ্যা পি কিউ আঁকি এবং বিকল্প লম্ব আঁকি প্রমাণ করি যে এটা সেম, মান দিয়ে দেওয়া নি ছেদ। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত হয় সেটি তার উপর লম্ব হবে। যে কথাটা বলা আছে ঠিক তার উল্টো। কি বলেছে, এটা মুছে দিলাম। কি বলেছে না, প্রমাণ করতে বলেছে যে একটা জ্যা আছে তার উপরে একটা লাইন টানা হয়েছে, যে লাইনটা যেখানে ছেদ করছে, ছেদ করার ফলে এ এক্স আর বি এক্স সমান হয়ে যাচ্ছে। তাহলে প্রমাণ করো যে ও এক্স এর উপর লম্ব, এইটুকু প্রমাণ করতে বলেছে। তাহলে কি করে করবো না, সেই দুটো ত্রিভুজ আছে যার ও এ ইকুয়ালস টু ও বি হয়েছে। এবার কি করব না, এ এক্স ইকুয়াল টু বি এক্স আর ও এক্স হচ্ছে কমন বাহু। তাহলে বাহু 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 নিয়মে ত্রিভুজ ও এ এক্স ইকুয়াল টু ত্রিভুজ ও বি এক্স সমান, কোন নিয়মে না সাইড সাইড এন্ড সাইড, বাহু 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 নিয়মে এরা সর্বসম। সর্বসম হলে অ্যাঙ্গেল ও এ এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ও
ও এ এক্স লিখছি, তা ও এক্স এ অ্যাঙ্গেল ও এক্স বি এই দুজন সমান, তাহলে সমান হয়েছে। এইবার আমি এইটা বলতে পারি যে এবি একটি সরলরেখা, তার উপর ও এক্স একটি রেখা, আরেকটি সরলরেখা, এবং এর দুই দিকের কোণ সমান। তাহলে এক্স বিন্দুতে এখানে একটি 180 ডিগ্রি কোণ থাকার কথা, সরল কোণ। সেই সরল কোণকে যদি আমি একটি রেখা দ্বারা ভাগ করায় দুটো সমান কোণ পাই, বলতে পারি এটাও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। যদি দুজনে 90 ডিগ্রি হয় তাহলে অতএব সমান, অবশ্যই এটি লম্ব, আদারওয়াইজ দুজনে সমান হলো কি করে? তাহলে সেটা বলে দিলে অঙ্ক শেষ। এটাকে আমাকে ভাষায় লিখে দিতে হবে, ভালোই হলো, আর কিছু নেই। প্রয়োগ আছে দেখো কতগুলো। প্রয়োগ নম্বর 6, 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই দেখো প্রয়োগ করে দিচ্ছি 6-টা। 17 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ দেওয়া আছে 17, মিটে গেল। এবার কি বলেছে, একটি বৃত্তে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যায়ের কেন্দ্র দূরত্ব 8 সেমি থেকে একটা জ্যা আছে, এই জ্যা আছে, এটার আপাতত দরকার নেই, মুছে দিলাম। তাহলে এটা আর, এই জ্যা এ আর বি, এর দূরত্ব বলে দিয়েছে, তার মানে দূরত্ব সবসময় কি লম্ব ভাবে মাপলে সবচেয়ে কম ডিস্টেন্সটা পাবো। পেয়েছি। এর দূরত্ব কত বলা আছে, না 8 সেমি বলা আছে, এটা এক্স মেরে দিলাম। হ্যাঁ, আর কি আছে এখানে, আর দিচ্ছি কেন, ও লেখা দরকার। তার দৈর্ঘ্য 8 সেমি হলে তার দৈর্ঘ্য হতো, জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি করব, যেমন জানি এই দুটো জুড়ে ফেলবো। আমি এখানে এরকম লাইন দিচ্ছি, তোমরা ফার্ম লাইন করবে, ডটের লাইন নয়, টানা লাইন না, ঠিক আছে? তাহলে আমার কাছে কি কি দেওয়া আছে বলে দিই। তাহলে আমার কাছে জানা আছে ও এক্স এর দূর জানা আছে 8 সেমি বলে দিয়েছে। আর কি জানি, ও এ ইকুয়ালস টু ও বি, এরা কত কত জানি, না 17 সেমি, এরা 17 সেমি। কেন? এরা ব্যাসার্ধ বৃত্তের, পরিষ্কার কথা। আর আমরা ও এক্স জানি, আমাকে এ এক্স আর বি এক্স এর মান বের করে যোগ করলেই অঙ্ক শেষ। তাহলে আমি এখান থেকে কিভাবে বের করতে পারবো, ভালো করে দেখলে জানি আমি যে দূরত্ব যখন বের করি এটা একটি সমকোণী ত্রিভুজের সৃষ্টি করে। তাহলে ও এক্স আর বি এটা 90 ডিগ্রি, এইটার মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর এইটার মান দেওয়া আছে 17 সেন্টিমিটার, তাহলে এটা অতিভুজ আর এটা লম্ব। তাহলে আমি লিখতে পারি ভূমি সমান √ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এই তো এইটুকু ব্যাপার। তাহলে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, এইটুকু ব্যাপার, বোঝাতে পারছি? আচ্ছা, কি কি আমরা বর্গমূল করব, বর্গ করব না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। তাহলে 17 দুগুণে 14 একে 25 ইন্টু 9 হয়েছে। তাহলে এদেরকে বর্গমূল করলে হয় 5 ইন্টু 3 সমান 15 সেন্টিমিটার। অতএব এইটুকুর দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। তাহলে আমার কি চাই, না এ এক্স আর এ বি চাই, আর আমরা জানি এ এক্স ইকুয়ালস টু বি এক্স। অডিও বন্ধ হয়ে গেছিল। তাহলে কি হলো, আমরা 15 সেন্টিমিটার পেলাম। এরপর কি, আমার এ বি চাই, তাহলে এ বি সমান কি, এ এক্স ইকুয়ালস টু বি এক্স, তাহলে এ বি ইকুয়ালস টু 2 ইন্টু এ এক্স। তাহলে যে ভ্যালুটা আমি পেয়েছি তাকে 2 দিয়ে গুণ করলে 30 সেন্টিমিটার। তাহলে আমার এই জায়গাটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 30 সেন্টিমিটার। এটা প্রয়োগ হয়ে গেল একটা আমাদের। অন্য একটা দেখি এবার।